হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। একটু আগে একটা লাইভ দেখলাম। ময়ের ভিডিও তো দেখলাম, তারপরে ওর জায়ের ভিডিওতে গিয়ে ভিডিওর আগের দিন বলতে কবে গো, কালকে না পরশুদিন একটা লাইভ করেছে, সেই লাইভটা দেখলাম। লাইভটা দেখার পরে মনে হলো যে দেখো, বড় মানুষেরা কিছু যেটা কথা বলে না, কিছু কিছু কথা কিন্তু সত্যি হয়। সেটা হলে পরের ক্ষতি চাইলে নিজের সবসময় ক্ষতি হয়। তো পরের ক্ষতি যখন চেয়েছো ভাই, নিজের তো ক্ষতি হবেই। আর মৌ কিন্তু কোনো সময় এই সব কথা নিয়ে বলতে বসে না। মৌয়ের নিজের কাজ করতে শুরু করে। হ্যাঁ, কোনো যদি দেখে যে প্রুফ দিতে হবে, তখন কিন্তু সে দুটো কথা বলতে বসে। দেখো, একই ফ্যামিলি, পরিবারে দুটো বউ, কিন্তু এই পরিবার থেকে মৌ দেখো আহ, সুন্দর সংসার করছে। দ্বিতীয়ত, স্বামী কিন্তু সেই রকম কিছু করে না, বলতে কল্লোল কিন্তু সেই রকম কিছু করে না। তবু কিন্তু তারা তাদের দ্বিতীয়ত পোষ্য নেই, এই সন্তান নেই। একটা পোষ্যকে তাদের সন্তান রূপে সে লালন পালন করে। আমার কিছু নেই, তবু কিন্তু আমি গুছিয়ে সংসার করি, এইরকম একটা ব্যাপার। সব কিছু মানিয়ে নেয়। হ্যাঁ, দেশে কিন্তু বাবা মানে সব দিকেই দেখো, মৌয়ের কিন্তু জীবনটা নেগেটিভ টাইপের, পজিটিভ না। কল্লোল কোনো চাকরি করে না। এই ঝুমকি পাগলির বর চাকরি করে। কল্লোল ঝুমকি পাগলির মেয়ে আছে, কিন্তু কল্লোলে কোনো ছেলে মেয়ে হয়নি। ঝুমকি পাগলির বাবা মা আছে, বোন আছে, আত্মীয় স্বজন বাবার বাড়ির তরফের কিন্তু ইন্ডিয়াতেই আছে। কিন্তু এই মৌয়ের কিন্তু বাবা মা বলো, আত্মীয় স্বজন বলো, প্রত্যেকে কিন্তু তোমার বাংলাদেশে আছে। তাহলে কত কিছু মানিয়ে নেয় কিন্তু। আর ঝুমকি পাগলি কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু এই মৌ কিন্তু প্রথমে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল, সেই রকম একটি মেয়ে। তো সেখান থেকে বলছি, নেগেটিভগুলোকে কিভাবে পজিটিভে পরিণত করে সংসার করতে হয়, এই মৌয়ের কাছে কিন্তু শিখতে হবে। সেই টিনের চালার ঘর এত সুন্দর সাজিয়ে গুছিয়ে সে কিন্তু তোমার 2 কামরা রুমে কিন্তু তোমার ডাইনিং থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, তারপরে ব্যবসা করছে দেখো। তার ভেতর পোষ্য আছে, শাশুড়ি আছে, ওরা দুজন আছে। 2 কামরা রুমে কিন্তু তারা কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করছে। একেই বলে সংসার। কিন্তু এই মেয়েটি দেখো, ঝুমকি পাগলি, 3টে মানুষ বাচ্চাটাকে দিয়ে, তবু কিন্তু এত বড় ফ্ল্যাট নিয়েছে যেন ক্রিকেট খেলা যায়, তবু কিন্তু তার ভেতরে শান্তি নেই। কেন জানো? কারণ হচ্ছে, যখনই মানুষ কাউকে হিংসা করে, সে তো মানে অপর পক্ষকে কিছুক্ষণ না, খানিকক্ষণের জন্য দমকাতে পারে, কিন্তু সেই নেগেটিভ পাওয়ারটা কিন্তু তার দিকেই ধেয়ে আসে। তুমি যত কাউকে জ্বালাবে, তুমি কিন্তু তার থেকে বেশি জ্বলবে। এটা তোমরা খেয়াল করে দেখবে। তুমি ভাববে যে না, ওর সাথে আমি কথা বলবো না, কিন্তু ওইটাই তোমার সারাদিন ঘুটে ঘুটে চলবে, ঘুটে ঘুটে চলবে যে আমি ওর সাথে কথা বলবো না, আমাকে এই করেছে, ওই করেছে, ওই করেছে। তুমি নিজের মতো থাকো, তবেই কিন্তু তুমি শান্তি পাবে। পিছনে যখন কাঠি করবে, তখনই কিন্তু এগুলো বেশি করে তোমাকে ধেয়ে আসবে। ও কিন্তু দিব্যি সংসার করছিল, সব কিছু করছিল। ও যত কিন্তু মোয়ের দিকে ধেয়ে যাচ্ছে, তত কিন্তু ওর দিকে আঁচ লাগছে, যত ধেয়ে যাচ্ছে তত কিন্তু ওর আঁচ লাগছে, বলতে ঝুমকি পাগলি। আমার মনে হয় ঝুমকি পাগলি আস্তে আস্তে একটা মেন্টালি পেশেন্ট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, ও বলছে যে আমি প্রত্যেকের ভিডিও দেখতে গিয়ে আমি মেয়েকে স্কুল পাঠাতে পারছি না সকালে। তুমি জানো যে তোমার মেয়ের স্কুলটা এই টাইমে, তোমার মেয়ের স্কুলটা এই টাইমে, তোমাকে এই টাইমে উঠতে হবে, কিন্তু তুমি কি করছো? বিগ বস দেখছো, এটা করছো, ওটা করছো, করে কিন্তু টাইমটা কাটাচ্ছ রাত্রিবেলায়। সকালে উঠতে পারছো না, কিসের জন্য? না, না তো ওই কন্ট্রোভার্সি দেখেছি, আর তুমি ময়ের ভিডিও দেখেছো। এইসব দেখতে গিয়ে তুমি উঠতে পারছো না, সেটার দায় কার? সেটার দায় কার? তোমার হাজব্যান্ড বকা দেয় না যে রাত্রি হয়ে যাচ্ছে, শুয়ে পড়ো, সকালে মেয়ের স্কুল পাঠাতে হবে? এগুলো তো আমরা একটা মা হয়ে বা বাবা হয়ে, এগুলো তো আমরা সন্তানের প্রতি কর্তব্য আমাদের, যে না, আমাদের স্কুলে উঠতে হবে, পাঠাতে হবে।
আমি বিশেষ করে একটা দিন যদি ছেলে কামাই করে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। বড়টা তো এখন আর কামাই করতে যায় না, মানে যেদিন থেকে স্কুল খুলেছে একদিনও কামাই হয়নি বড়টার এখন পর্যন্ত, কারণ ওদের সবে 2 মাস মানে রানিং চলছে, নতুন সেশন, একদিনও কামাই করেনি। আর মুম্বাইয়ে এত বৃষ্টি, তোমরা না জানলে খবরে শোনো, বন্যা ডেকে এনেছে, ভেসে যাচ্ছে মুম্বাই, তবুও কিন্তু ও তোমার স্কুল ছাড়ে না। ওর ওটা নেশা বলতে পারো। ছোটোটার আবার একটু নেশাটা অনেক দিন, যেহেতু 3 মাসের গ্যাপ ছিল স্কুল এক্সাম হওয়ার পরে, এই তো ধরো মে মাসে থেকে তোমার স্কুল শুরু হচ্ছে, সেহেতু ওর অনেক দিনের গ্যাপ ছিল, সেহেতু তোমার স্কুল যেতে একটু হেতকুতু করে। তবু কিন্তু আমি ভোরবেলায় উঠে তার জন্য টিফিন বানিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসি, কারণ একদিন কামাই করবে, ওইটাই ওর নেশা লেগে থাকবে যে না থাক না থাক। এটা কাউরির দোষ না, এটা মাকে করতে হবে। তুমি বলছো রান্না করতে পারছি না, আমি মেয়েকে স্কুল পাঠাতে পারছি না, এটা তোমার দোষ। তুমি যেটা নিতে পারছো না সেটা কেন করছো? ঝুমকি পাগলি, আমি তোমাকেও খারাপ বলছি না, আমি মৌকেও খারাপ বলছি না। তুমি যেটা নিতে পারছো না সেটা কেন করছো? তুমি জানো যে আমি এই জায়গাটায় গেলে আমার বিপদ হচ্ছে, আমি সেই জায়গাটায় বারবার ঢুকবো কেন? তোমার হাজবেন্ড দেখো চাকরি করে, তবু তোমার যেন জ্বালা। তুমি কি বললে যে আগে আমি খেতে পেতাম না তবু শান্তি ছিল, আর এখন আমি মানে ইনকাম বেড়েছে কিন্তু আমার শান্তি নেই। ওই জিনিসটা না খুব কঠিন, ওই জিনিসটা খুব কঠিন, ওই জিনিসটা খুব কঠিন পাওয়া। ওটাও একটা মানে আনতে হয়, চম্বুকের মতো আনতে হয়। তুমি চাইছো সংসারকে তছনছ করতে, তুমি চাইছো তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য। আমি গঙ্গায় স্নান করলাম, আমি সম্পর্ককে বিসর্জন দিলাম, তুমি পেরেছো বিসর্জন দিতে? তুমি যত চাইছো তুমি এই জিনিসটা ঝাড়া দিবে, তত কিন্তু তোমার গায়ে লতিয়ে 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 লতা গাছ উঠে পড়ছে। তুমি লতা গাছটা যত নামাতে চাইছো কিন্তু তুমি লতিয়ে আরও জড়িয়ে যাচ্ছ। তুমি কেন এটা করছো? তুমি তুমি কলকাতায় থাকো, তারা কোচবিহারে থাকে, সুতরাং তাদের বাড়ি আর তোমার বাড়ি অনেকটা ডিফারেন্স। তুমি না যাচ্ছ তাদের দেখতে, না যাচ্ছ তাদের কি খাচ্ছে সেটা দেখতে। হ্যাঁ, সেটা কোথায় দেখছো? ব্লগে। সেটা দেখো না তুমি। তুমি যখন দেখছো, আমি এটা দেখে আমি মানসিক একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি, তাহলে তুমি সেটা দেখো না। আর দ্বিতীয়ত লাইভটা করছো, কান্নাকাটি করছো, মেয়ে পাশে আছে, এগুলোতে বাচ্চারা বেশি এফেক্ট পড়ে। মা বা বাবা যদি কষ্টতে থাকে, বাচ্চারা এফেক্ট বেশি পড়ে। তুমি বলছো নাচের স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছো, তোমাকে নাচের স্কুলে কে চিনতে পারবে কি না, কার কথার উত্তর দিতে পারবে না, তার জন্য তুমি ছাড়িয়ে দিয়েছো। তুমি তাহলে বোঝো তুমি কতটা ডিপ্রেশনে চলে যাচ্ছ। তুমি নাচের স্কুল থেকে যখন ছাড়িয়ে দিচ্ছ, তাহলে মেয়েটার নাচটা বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েটা ঘরে থাকছে, তুমি স্কুলে পাঠাতে পারছো না, রাত্রে এটা ওটা দেখছো, দিয়ে সকালে উঠতে পারছো না, মেয়েকে স্কুল পাঠাতে পারছো না, মেয়েটা কিন্তু ঘরে থেকে যাচ্ছে। প্লাস তুমি এই যে লাইভ করছো, ভিডিও করছো, সেই সময় কি মেয়েকে তো সময় দিতেই পারছো না, যতটা দিচ্ছ মেয়ে কিন্তু সেগুলো দেখছে। তুমি তো মেন্টালি পেশেন্ট হয়েইছো, মেয়েটাকেও কিন্তু সেই দিকে ঠেলে দিচ্ছ। তোমরা 3টে মানুষ ইনকাম করছে, কলকাতায় আছো, সেটাতেও তুমি কিন্তু খুশি নও। তুমি যেখানে যাও না কেন খুশি থাকবে না, কারণ পরের পিছনে যখনই লাগবে তখনই সেই জিনিসটা কিছুক্ষণের জন্য তার কষ্ট হবে, কিন্তু ঘুরিয়ে কিন্তু তোমার দিকেই আসবে। তুমি অনেক কিছু বোঝো, কিন্তু এই যে পাগলামিগুলো সেগুলো বেশি করে ফেলো। তোমার বাচ্চা তো, বাচ্চাকে দেখলে সত্যি খারাপ লাগে। বাচ্চাটা যখন তোমার কথার উত্তর দিচ্ছে প্লাস করছে, সে কিন্তু তোমার কথাগুলো পুরো শুনছে, এমন না যে ছোট না, এই ছোট, সব কথা শুনছে। সেহেতু তুমি যখন কাঁদছো করছো, ওর কিন্তু মনটা তোমার দিকে পড়ে আছে। হয়তো তুমি বলেছো আমি লাইভ করতে বসেছি, কথা বলবি না, সেহেতু কিন্তু সে সেরকম কথা বলছে না, কিন্তু তোমার মানে সব কিছু দেখছে। আর একটা জিনিস বুঝে নাও, মাকে কিন্তু আজ না হোক কাল তোমাকে ব্লেম করবে। আর দ্বিতীয় হচ্ছে তোমার যে শ্বশুরবাড়ি পরিবারকে, সে কিন্তু মানে একটা আতঙ্ক টাইপের তার ভেতর ঢুকে থাকবে, কারণ তুমি এটা ঢুকিয়ে দিচ্ছ।
তুমি এটা ঢুকিয়ে দিচ্ছ। মৌ বলে যে কাকিমাটা আছে ওর, সরি জেঠিমাটা আছে, সেটাকে ও একটা আহ, ভয়ঙ্কর রূপে চিনবে, বা জেঠুটাকে ভয়ঙ্কর রূপে চিনবে, কিন্তু মৌ তো সেই রকম না। আমাদের ভেতরে, যে আমাদের পরিবারের ভেতরে আমাদের যখন কোনো সময় শাশুড়ি বৌমাতে খুটুর মুটুর লাগতো, কেউ বলতে পারবে যে লাগে না, আমাদেরও লাগতো সেই রকম। কিন্তু আমি কোনো দিন আমার শাশুড়ি ঘরে বলিনি যে এই তুই যাবি না আমার দুই ছেলেকে, কারণ তাদের নাতি নাতনি আমি কেন বাধা দিব, বা তাদের ছেলে। আমার ঘরে প্রথমে টিভি ছিল না, আগে শাশুড়ি ঘরেই আমরা টিভি দেখতে যেতাম। তাও কোনো দিন আমার মন খারাপ হতো, আমি কিন্তু ঘরে চুপচাপ শুয়ে থাকতাম। আমার মন খারাপ হলে আমার কি, শুয়ে থাকা, চুপচাপ শুয়ে থাকা, শুয়ে শুয়ে গুঁগড়াবো, কাঁদবো, ঠিক আছে, কিন্তু আমি নিজে লাইট ফাইট অফ করে জিরো বাল্ব জ্বালিয়ে আমি শুয়ে থাকি। এটা হচ্ছে আমার রাগের মানে লক্ষণ, বোঝা যায়, বাড়ির লোক বুঝে যায় যে ও রাগ করেছে বা মন খারাপ করেছে। কিন্তু তার জন্য যে আমার হাজব্যান্ডকে কোনো দিন বলেছি যে তুমি ওই ঘরে যেও না, বা টিভি দেখতে যাবে না, বা তুমি মা বাবা, আর আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু ডাইনিংয়ে হতো না, টিভির কাছেই কিন্তু রাত্রিবেলায় বলো দুপুরবেলায় বলো আমাদের হতো। সেরকম আমরা কিন্তু খাওয়া দাওয়াটাও কিন্তু শাশুড়ি ঘরে নিয়মিত গিয়ে খেতাম, কিন্তু কথা বলা হয়তো একদিন কি দুদিন বন্ধ থাকতো, সেটা মায়েরও থাকতো আমারও থাকতো। আবার আস্তে 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 মা হয়তো একটু এগিয়ে এলো, আমি হয়তো এক ধাপ এগিয়ে গেলাম, মা হয়তো এক ধাপ হাতটা এগিয়ে দিল, আমি হয়তো এক ধাপ এগিয়ে গেলাম, তখন আবার কি ভালোবাসা কি পিরিত শুরু হয়ে যেত। তো যাই হোক, ঝামেলা হয় পরিবারে, কিন্তু এইভাবে রেষারেষি রেখে দেওয়াটা খারাপ। আর যদি তোমার তোমার বর কী করবে জানি না, আজ যদি তোমার বর অসুস্থ হয় বা তোমার পরিবারের যদি কাউরি কিছু হয়, ভগবানের কাছে চাইবো যে কাউরির যেন কিছু না হোক, কারণ আমি সবসময় বলেছি আমি যখন চাইবো আমার দিকে ধেয়ে আসবে। সুতরাং আমি উদাহরণ দিচ্ছি যে যদি কিছু হয় তোমার হাজব্যান্ডের, ঝুমকি পাগলিকে বলছি, কল্লোল বা মৌ কিন্তু মানে বসে থাকতে পারবে না, বা মেয়েটার যদি আজ কিছু হয় কিন্তু বসে থাকতে পারবে না, যতটা চিনেছি। তোমারও উচিত ছিল যে আজকে মৌয়ের পাশে গিয়ে দাঁড়ানো। লোকে দুটো কথা বলুক বা না বলুক, আমি আমার জায়ের পাশে দাঁড়াবো, আমি আমার ভাসুরের পাশে দাঁড়াবো। হ্যাঁ, হোক না ঝামেলা, তাদেরকে ওরা যদি কিছু করে থাকে তোমাকেও সেটা করতে হবে, তাহলে তো সমান হয়ে গেলে। আমার কথায় কথায় বলছি, তুমি গিয়ে দাঁড়াতে পারতে। আজকে তেরাত্রি ছিল, সে মানে 4 দিনের যে ঘাট কাজ ছিল সেটা যখন করলো, তুমি তো আরেকটা বাড়ির বউ, তুমি তো যা, তোমরা তো দুটো বোনের মতো, বনে বনে ঝামেলা হয় না মানুষের, বা ভাই ভাই ঝামেলা হয়, সেই রকমই তুমি ভেবে নিতে পারতে যে টাকাটা যখন দিতে গিয়েছিলে, মৌ কিন্তু রাস্তায় না দাঁড়িয়ে বলেছিল ঘরে ভেতরে এসো, ঘরে ভেতরে এসে কথা বলো। সেরকম যদি হতো, মৌ কিন্তু সামনে না দাঁড়িয়ে শাশুড়িকে বলতো ডাকছে, ডেকে কিন্তু ও সামনে নাও দাঁড়াতে পারতো, ও কিন্তু ঘরের ভেতরেই থাকতে পারতো। কিন্তু শাশুড়ি পিছন পিছন সেও বের এসেছে, গেট খুলেছে, কথা বলেছে, প্লাস বলেছে ঘরের ভেতরে এসো। ঘরের ভেতরে এসেছে, জায়গা দিয়েছে, বসতে দিয়েছে, চা করবো কিনা করেছে। তার বাড়িতে যেহেতু গিয়েছো, সে কিন্তু কোনো ঝামেলা করেনি, শুধু একটা কথাই বলেছে যে বাড়িতে যখন তুমি যখন বারবার ঝামেলার সূত্রে ভিডিওতে বলো যে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, আমি কি তোমাকে তাড়িয়ে দিয়েছি, তখন তুমি বললে হ্যাঁ, কথায় কথা চলে আসে। তো সেই রকমই চলে এসেছিল না, তখনই বোঝা গেল যে তোমাকে কিন্তু মৌ তাড়িয়ে দেয়নি। কিন্তু তুমি মৌকে বলেছো এই দেশে বেআইনিভাবে ঢুকেছে, মৌ কী না করে এসেছে বাংলাদেশে, যেন যেতে পারে না, এরকম কিন্তু অনেক বলেছো। সে কিন্তু তার নিজের কথা বলেনি যে তুমি আমাকে কি 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 বলেছো, সেটা কিন্তু সেদিন ভজাতে পারতো। সে কিন্তু তার বুদ্ধিমতী বা ধীর স্থির বা মানে কি বলবো, মানুষের মতো মানুষের কাজ করেছে। বাড়িতে যখন বয়ে এসেছো তাকে অপমান করা সাজে না। কিন্তু শুধু শুধু বলেছে আমি কি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, এই কথাটা শুধু বলেছিল। আর দ্বিতীয়ত কল্লোল তখন বলেছিল বাদ দাও, আগের কথা বললে সেই আবার ঝামেলা আসবে, ওইসব বলে বাদ দাও। তো মাকে টাকা দিতে এসেছে, মাকে টাকা মা দেখুক, টাকা নিবে কি না নিবে, মিটে গেল। এখানে কিন্তু ক্লিয়ার। তাহলে দুজনের তোমার এটা দেখো, তুমি যদি আজকে তার বাবা মারা গেছে তার যদি পাশে গিয়ে দাঁড়াতে, ও সব ভুলে, কষ্ট হলেও দুঃখ হলেও বা কিছু হলেও তোমাকে কিন্তু বুকে জড়িয়ে ধরতো যে যা চলো আমার দুঃখের দিনে আমার এসেছে, আমার মানে ওর কষ্টটা একটু কম হতো। বেচারির কে আছে বলো তো এখানে,
না আছে বাবা, না আছে মা, না আছে দাদা বৌদি, না আছে একটা পাশে বোন, আছে শুধু শ্বশুরবাড়ির শাশুড়িটা আর কল্লোল। আজ তুমি যেতে পারতে না? এই যে টাকা আনার জন্য ঝপাং করে দৌড় মেরেছিলে, আজকে তো চলে যেতে পারতে, মেয়েটাকে সঙ্গে করে চলে যেতে পারতে। মেয়েটারও ভালো লাগলো, লাগতো যে জেঠিমা জেঠুর পাশে গিয়ে। তাদের বাচ্চা নেই, কোথায় তোমার বাচ্চাটাকে একটু এগিয়ে দেবে, একটু আদর করবে। তা না করে তুমি কিন্তু বাচ্চাকে তুমি নিজের আয়ত্ত রাখতে চাও। এটা কেন করো? তুমি বলছো যে তোমার মা বাবার শিক্ষা এটা দেয়নি যে কাউকে প্রণাম করতে। আমাকে আমার মা বাবা শিখিয়েছে বুকে আগলিয়ে রাখতে। দেখো, বুকে আগলিয়ে রাখাটা তো একটা ভালোবাসা। তাহলে সেই ভালোবাসাটা তুমি ময়ূরকে ক্ষেত্রে দেখাতে পারলে না কেন? বুকে আগলিয়ে রাখতে। তাকে তো এই অসময়ে, এটা ওর অসময় কিন্তু। আজ ওইটা ওর পিতৃ, যার হাত ধরে বড় হয়েছে, যার হাত ধরে পায়ে পায়ে চলতে শিখেছে, সেই মানুষটা তার পাশ থেকে চলে গেল, প্লাস সে কিন্তু মৃত মুখটা দেখতে পেল না। তুমি তাহলে আজকে যেতে পারতে। তাহলে সে কি বলতো বলো তো, যে না, আজ আমার বোন এসেছিল, যাই হোক আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সে আমার বাবার মৃত্যু কামনা করেনি, সে অনুতাপ বা ভালোবাসার তাগিদে এসেছিল, সেটা বলতে পারতো। কিন্তু তুমি যাওনি, তুমি যেতে পারতে। তোমাকে নিয়ে যদি যখন এত প্রবলেম, তুমি যেতে পারতে। তাহলে তুমি কোথায়, তোমার মা শিখিয়েছে যে বুকে টেনে ধরা? আর বলছো তোমার মা পায়ে পড়তে শেখায়নি। দেখো, পায়ে পড়লে না মানুষ ছোট হয় না, মানুষের আশীর্বাদ পাওয়া যায়। আসলে না চাইতে অনেক কিছু পেয়ে গেছো তো, সেজন্য বোঝো না যে পায়ে পড়াটা, এঁঠো কোরানোটা, সবাই ভাবে এঁঠো কোরানো খুব খারাপ, কিন্তু যারা নোংরা পরিষ্কার এঁঠো কোরায় না, তাদের প্রচুর পুণ্যি থাকে, প্রচুর পুণ্যি থাকে। এই যে আমাদের এখানে সাই বাবার মন্দির আছে, বা পাঞ্জাবে স্বর্ণ মন্দির আছে, তোমরা গেলে দেখবে কোটি টাকার লোক সে গিয়ে এঁঠো মুছছে, বাসন ধুচ্ছে, তোমার জুতো পরিষ্কার করছে, জুতোর লাইন লাগাচ্ছে। এগুলো তারা করে পুণ্যি পাওয়ার জন্য। তাদের তো কোটি কোটি টাকা আছে, তারা কেন গিয়ে বাসন ধুচ্ছে লোকের? তারপরে জুতোগুলো লাইন দিয়ে সাজিয়ে রাখছে, জুতোগুলো বস্তায় পুড়ছে, সেখানে বলে আমরা গার্ড দিচ্ছি, পয়সা লাগবে না, যেটা স্বর্ণ মন্দিরে আছে। তাহলে তাদের কিন্তু ফোর হুইলারে করে আসছে, এই কাজগুলো করছে, স্বামী স্ত্রী দুজনে এসে করছে, করে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক নাম লেখাতে হয় যে আমরা এই টাইমটা থেকে এই টাইমটায় কাজ করব। বাসন ধুচ্ছে, লোকের পা পরিষ্কার করে দিচ্ছে। তাহলে এগুলো না, খারাপ কিছু না। সাই বাবার মন্দিরে যাও, সেখানেও তাই, জুতো রাখছে কেউ, তোমাকে এক কথায় এইগুলো হচ্ছে পুণ্যি। তুমি বলছো তোমার মা শিখায়নি, তোমার যদিও শিখিয়ে থাকে আমরা নিইনি, তাহলে বুঝলাম না ব্যাপারটা, তোমার মা শিখায়নি না তুমি নাওনি? তুমি একবার বলছে নাওনি, একবার বলছে শিখায়নি। তো যাই হোক, এগুলো আসলে না চাইতে, বললাম যে না চাইতে পেয়ে গেছো তো বুঝতে পারছো না। যেদিন দমকা হাওয়া আসবে না, ওই যে বললাম যে কাউরির চাই না খারাপ আসুক, কিন্তু কথায় কথা আসে। যেদিন দমকা হাওয়া আসবে না, সেদিন তুমি বুঝবে যে আজ পায়ে পড়াটা তোমার দরকার ছিল, বা পা ধরাটা দরকার ছিল। তো যাই হোক, তুমি পা ধরার মতো এমন কিছু করোনি, তুমি বুকে টানার মতোই করেছিলে কাজ, তো বুকেই টানতে পারতে। আজ ময়ূরকে যদি তুমি বুকে জায়গা দিয়ে একটু কাঁধে কাঁধ মিলাতে না, মেয়েটা একটু হলেও বোনের ফিল করতো, বা তুমিও দিদির ফিল করতে। তোমাদের হচ্ছে অহংকারটা বেশি হয়ে গেছে। আর একটা কথা বললে তুমি, যে ফুলের জিনিস, ফুলের স্টিক বা ফুল নিয়ে এসেছো বলে ঘরে লোকে অনেক কথা বলেছে। দেখো, তুমি এতদিন যেটা না করেছো, সেটা যখন হট করে এখন করতে যাচ্ছ, সেটা হচ্ছে আমার ঘরে একটা মানুষ চলে গেছে, তোমারই ঘর আমি বলবো, যেহেতু তোমার বলতে তোমারই ঘর। তুমি যতই বলো যে না, এটা আমি ত্যায্য করলাম, আমি সম্পর্ক শেষ করে দিলাম, তুমি মুখে বললে তো হবে না। তোমার এটা রক্তের সম্পর্ক, তোমার হাজব্যান্ড হচ্ছে তার ভাইয়ের বউ, সেখান থেকে তুমিও পেয়েছো সূত্র। আজ তুমি তাদের পরিচিত হচ্ছ। তাদের পরিচয় বলতে তুমি আরে থাকে না, কি বলে, তাদের গোত্রতে তুমিও কিন্তু গোত্র পেয়েছো। সুতরাং গোত্র ছাড়া হবে কি করে? তাহলে তোমার হাজব্যান্ডকে ছাড়তে হবে। তুমি যদি সব ত্যাগ করতে চাও, তুমি বলছো না যে আমি আমার পরিবারকে ত্যাগ করতে গিয়েছিলাম,
তাহলে তোমার পরিবারের মতো কিন্তু তোমার হাজব্যান্ডও দাঁড়াচ্ছে, তোমার মেয়েও দাঁড়াচ্ছে, যেহেতু তুমি এই গোত্রে চলে এসেছো। আর গোত্র ত্যাগ করতে গেলে তুমি নামটা নাই তুমি পাল্টাতে পারো, কিন্তু গোত্র আমাদের পাল্টাতেই হয় বিয়ের পরে। মেয়েদের নামটা, টাইটেলটা তুমি নাই পাল্টাতে পারো, কিন্তু নামটা বলছি সরি, টাইটেলটা নাই পাল্টাতে পারো, কিন্তু গোত্রটা পাল্টাতেই হয় আমাদের মেয়েদের। তুমি যে এই যে সম্পর্ক শেষ করার কথা বলছো না, সম্পর্কের মধ্যে কিন্তু তোমার হাজবেন্ড আর তোমার মেয়েও আছে, এটা মনে করে রেখো। কারণ গঙ্গার কাছে চেয়েছো, গঙ্গা একটা নিয়েছে, ঠিক আছে, এরকম ভুল করো না কিন্তু। কারণ না চাইতে কখন কার যে বিপদ চলে আসে নিজেও বুঝতে পারবে না। আর এই কুমিরে কান্নাগুলো বন্ধ করো। কারণ হচ্ছে যে যার চলে গেছে সে তার কষ্ট, মানে তোমাকে তো কিছু বলেনি, তোমার ভিউয়ার্সরা বলেছে। ভিউয়ার্সরা বলা মানে তোমার কিন্তু পুরোটা দেখেছে, দেখার পরগা তোমাকে একটা কমেন্ট করেছে, সুতরাং তারা কিন্তু তোমার আর্নিংয়ের জায়গাটা দিয়েছে। সুতরাং তাদেরকে ছোট করো না। তুমি এটা সব সময় মনে করো আমি কি ভুল করছি, আমি কোথায় আমার গলদ আছে, আমাকে কেন এরকম করে গালাগালি দিচ্ছে। ও একটা তোমার ব্লগ চ্যানেল করে, আমিও একটা ব্লগ চ্যানেল করি, আমি কোথায় তাদেরকে মন জোগাতে পারছি না। এগুলো কিন্তু তুমি এগুলো ফলো করো, কাউকে দোষারোপ করে না। তুমি এই যে মৌয়ের বাবা মারা গেছে, তুমি তার মধ্যে একটা ফুলদানি নিয়ে এসে ঘর সাজাচ্ছ, লোকে তোমাকে কি বলবে? আর যদি তোমার ঘরে কোনো বিপদ হয়, আমি কথায় কথা বলছি যে কথায় কথায় কথা বলে, আর যদি তোমার হাজব্যান্ড শরীর খারাপ হয়, মৌ ধরো ঘরে ফুলদানি সাজাচ্ছে, তোমার খাসির মাংস লোককে খাওয়াচ্ছে, তুমি তখন কি বলবে? যে দেখ আমার হাজব্যান্ড শরীর খারাপ, সে তার কোনো চিন্তা নেই, হসপিটালে ভর্তি আছে, তার কোনো চিন্তা নেই, মৌ ফুল দিয়ে ঘর সাজাচ্ছে, সব খাসির মাংস খাওয়াচ্ছে, বাড়িতে হই হুল্লোড় চলছে, মিষ্টি খাওয়াচ্ছে, পোলাও, সেটাই তো বলবে না? তুমি না বললেও তো মৌকে ভিউয়ার্সরা গিয়ে বলবে এই কথাগুলো, তুমি না বললেও তোমার ভিউয়ার্সরা গিয়ে মৌকে বলবে। সেরকম তুমি এই কাজটা করছো, ভিউয়ার্সরা কেন বলবে না? তোমার এগুলো তো বুঝতে হবে। তোমার এতদিন মন ভালো করার জন্য তুমি যেটা করেছো সেটাই করো। তুমি হট করে ফুল নিয়ে এসে ঘর সাজাচ্ছ বলে মন ভালো করার জন্য, এতে ভিউয়ার্সরা আরও ক্ষেপে যাচ্ছে। তুমি ভিউয়ার্সদের মনই জোগাতে পারছো না, তুমি সংসারের মন জোগাবে কি করে? তুমি একটা মা হবে কি করে? না পাচ্ছ সন্তানকে সুখ দিতে, না পাচ্ছ হাজব্যান্ডকে সুখ দিতে, না পাচ্ছ নিজেকে সুখী করতে। কারণ হচ্ছে তুমি ধেয়ে চলেছো, ধেয়ে চলেছো পিছন পিছন। আরে ও এটা বলেছে আমাকে এটা বলতে হবে, ও করেছে আমাকে দু হাত দেখাতে হবে, ও ও এই কথাটা বলেছে ভিউয়ার্সরা, তার মানে ওদের দলে আমাকে বলতে হবে। মানে তুমি চাইছো যে কথার উপর কথা বলি, এতে আরও কিছু তুমি জড়িয়ে যাচ্ছ, আর কিচ্ছু না। এতে তুমি জড়িয়ে যাচ্ছ, মেয়েটার লাইফটা তুমি খারাপ করে দিচ্ছ। কারণ মেয়েটাকে ভর্তি করেছো বাংলা মিডিয়ামে ছিল, সেখানে তুমি ভর্তি করেছো ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে মানে প্রচুর চাপ বাড়বে। আর প্রথম বছর মানে তো ভালো বুঝতে, শিখতে, শুনতে প্রচুর সময় লাগে। সেহেতু তুমি এই বছরটা যদি একদিন ক্লাস কামাই করো, ও কিন্তু একদিনটা পাচ্ছে না। তুমি 2 দিন কামাই করছো, 2 দিনটা সাবজেক্টটা কিন্তু পাচ্ছে না, 3 দিনেরটায় গিয়ে ও কিন্তু আর বুঝতে পারবে না, বা এক্সামের সময় ও কিন্তু বুঝতে পারবে না, তুমি তাকে কিন্তু সময় দিচ্ছ না। সুতরাং নিজের সংসারের প্রতি কেয়ার করো, তো ওর আর পিছনে লাগাটা বন্ধ করো। তোমাকে লোকে বলছে ঠিক আছে, তুমি সহ্য করো, 10 দিন 20 দিন 25 দিন সহ্য করো, আর শুধু ভাবো যে আমি কোথায় ভুল করছি, আমার কিসের ভুল হচ্ছে, সেটা সংশোধন করার চেষ্টা করো। ওই মৌ কী বললো, মৌয়ের ভিউয়ার্সরা কী বললো, কন্ট্রোভার্সিরা কী বললো, এটা না। তুমি যদি ঠিকভাবে চলো, কন্ট্রোভার্সিটা কেউ কিছু করতে পারবে না। কারণ তুমি যদি কন্টেন্ট না দাও, তুমি দিচ্ছ হাতে খাবার, তাহলে খাবার তো খাবেই। খাবার যদি কেউ তুলে দেয় সে কি খাবে না? বলে না যে লক্ষ্মী পায়ের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে না, ঘরের লক্ষ্মী, সেই রকম ব্যাপার। তুমি দিচ্ছ খাবার, লোকে তো খাবেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। টাটা।